যিনি তৎকালীন সময় মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চের কালুঘাট চট্টগ্রাম থেকে তিনি ঘোষণা দিলেন স্বাধীনতার ঘোষণা দিলেন। রাজনীতিবিদরা কোথায় ছিলেন, যারা সেই সময়ে সকল মানুষকে স্বাধীনতার কথা বলে ওই কালো রাত্রিতে মানুষকে পাকিস্তানি হায়না বাহিনীর মানে আক্রমণের মধ্যে ফেলে একটি কথা বলার কোনো লোক না পেয়ে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরই সশস্ত্র বাহিনীর সদস্য তিনি ঘোষণা দিলেন স্বাধীনতা। তার কি সন্তান ছিল না, তার কি পরিবার ছিল না? কিন্তু পরিবারের চিন্তা করেন, সন্তানদের চিন্তা করেন। তিনি চিন্তা করেছেন এই তৎকালীন সময় এই সাক্ষাৎ করি মানুষ তাদের কথা চিন্তা করেছেন, এই দেশের কথা চিন্তা করেছেন। আপনারা তাদেরই সদস্য। শ্রদ্ধার সঙ্গে আমার তিনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, জেড ফোর্সের সেক্টর কমান্ডার ছিলেন। তিনি এই দেশকে গণতন্ত্র নিয়ে এসেছেন, তাই ইতিহাস কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব আলহাজ কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবস, এই দিবসের সম্মানিত সভাপতি সার্জেন্ট আজাদ মিয়া অবশ্য এখানে প্রধান সদস্য রয়েছেন শাহিদ আহমেদ সরকার, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল হাসান, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক জনাব এটিএম ডিসেল আহমেদ সভা এবং আমার সম্মানিত সশস্ত্র বাহিনীর সদস্য বৃন্দ এবং তার পরিবারের সদস্য। আপনারা নিঃসন্দেহে বাংলাদেশের গৌরব। আপনাদের শ্রদ্ধা করি, সম্মান করি এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের সকল সময় সম্মানের সাথেই আপনাদেরকে সামনে রাখার চেষ্টা করব। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের সম্মান এমনিতেই আসবে। যখন স্বাধীনতা যুদ্ধ, আমি তখন মেট্রিক পরীক্ষার্থী, আমাদের পরীক্ষা ছিল 7 এপ্রিল। আমরা তখন আমাদের সেন্টার ঢাকা বগুড়াতে পড়তো। আমি বগুড়া থেকে প্রিপারেশন জনশীতল থাকতাম। 25শে মার্চের রাত্রে যে নারকীয় হত্যাযজ্ঞ এই বগুড়াতে হয়েছে, অনেক যারা দেখেছেন, আমি জানি না এখানে যারা দেখেছেন আছেন কিনা। আপনার রংপুর থেকে যারা আসতেছিল তাদেরকে আমাদের ট্রেন দিয়ে থানার ওখানে ওই মাল ট্রেন দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ওরা ওখান থেকে গুলি করে, আর আমাদের এখানে পুলিশ আর আমাদের দামাল ছেলেরা পুলিশের অস্ত্র দিয়ে গুলি, বহু তৎকালীন সময়ে আমরা দেখেছি যে একটা সশস্ত্র বাহিনীর সঙ্গে, পাকিস্তানি বাহিনীর সঙ্গে পুলিশ এবং আমাদের ছাত্ররা বা যুবকরা কীভাবে যুদ্ধ করে তাদেরকে থামিয়ে দিয়েছিল। এখানে হতাহত হয়েছিল, বহু লাশ দেখেছি ওই সময়ে। কিন্তু 25শে মার্চের রাত্রে, কালো রাত্রিতে কারো কোনো কথা শোনা যায়নি। 26শে মার্চে আমাদের এই বগুড়ার সন্তান, আপনাদের সশস্ত্র বাহিনীর যিনি তৎকালীন সময় মেজর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চে কালুঘাট চট্টগ্রাম থেকে তিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। রাজনীতিবিদরা কোথায় ছিলেন, যারা সেই সময়ে সকল মানুষকে স্বাধীনতার কথা বলে ওই কালো রাত্রিতে মানুষকে পাকিস্তানি হায়না বাহিনীর আক্রমণের মধ্যে ফেলে একটি কথা বলার কোনো লোক না পেয়ে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদেরই সশস্ত্র বাহিনীর সদস্য, তিনি ঘোষণা দিলেন স্বাধীনতা। তার কি সন্তান ছিল না, তার কি পরিবার ছিল না? কিন্তু পরিবারের চিন্তা করেন, সন্তানদের চিন্তা করেন। তিনি চিন্তা করেছেন এই তৎকালীন সময় এই ৭৭ কোটি মানুষ, তাদের কথা চিন্তা করেছেন, এই দেশের কথা চিন্তা করেছেন। আপনারা তাদেরই সদস্য। শ্রদ্ধার সঙ্গে আমার তিনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, জেড ফোর্সের সেক্টর কমান্ডার ছিলেন। তিনি এই দেশকে গণতন্ত্র নিয়ে এসেছেন, তাই ইতিহাস আপনারা। তার মৃত্যুর পরে ঢাকা শহর জামালগঞ্জ শহরে রূপান্তরিত হয়েছে। এই 1975 সালের 15ই আগস্ট যে আপনাদের আর্মির যে অভ্যুত্থান, তারপরে এই মাসের 3রা নভেম্বর খালেদ মোশাররফের কু করেছিল, আপনার মনে আছে না? খালেদ মোশাররফ কু করেছিল না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তরীণ করেছিল না? কারা থেকে সেই অন্তরীণ থেকে উদ্ধার করে 7ই নভেম্বর এই আপনারা এই সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে আপনার শহীদ রাষ্ট্রপতি সেখান থেকে তাকে মুক্ত করে এই খালেদ মোশাররফকে সেখানে করছেন আপনারা। তাহলে 7ই নভেম্বর 3রা নভেম্বর হলো কু, 7ই নভেম্বর কাউন্টার কু হলো 7ই নভেম্বর, আর 7ই নভেম্বর হলো কাউন্টার কু না, সিপাহী জনতার বিদ্রোহ। আপনারা সিপাহী জনতা মুক্ত করে নিয়ে আসে তাকে আবার বলল একমাত্র এই মেজর জিয়া বা তৎকালীন সময়ে মেজর জেনারেল জিয়া এই বাংলাদেশে তিনি একমাত্র এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, একমাত্র তিনি বাংলাদেশকে রক্ষা করতে পারেন, তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র জিয়াউর রহমানেরই আছে। এটা আপনারা মনে করেছিলেন, আপনাদের মনে আকাঙ্ক্ষার থেকে আপনারাও ঝাঁপিয়ে পড়েছিলেন, না এই দেশকে আবার সেই সেই খালেদ মোশাররফকে সূর্য দিতে হবে এবং আবার সেই শেখ মুজিবের সেই বাকশাল হতে যাওয়া যায় না। আজকে তাই আপনাদের কাছে বলতে চাই যে ভাইরা আমার, আপনারাই হলেন দেশের সেই সুসন্তান, যারা আপনারা এই সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ করে এই দেশকে রক্ষা করেছেন। এখনও দেখেন, আজকে আমরা যখন এই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হলো, সেই সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় ছিল পুরোপুরি নিষ্ক্রিয়। আপনারা এই সশস্ত্র বাহিনীর যারা সদস্য আজ পর্যন্ত এই দেশকে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা সব কিছু কিন্তু তারাই এখন পর্যন্ত এই দেশকে তারা নীরবে কাজ করে যাচ্ছে। তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, তাদের কোনো নেই যে আমরা এই কাজটা করতে চাই, আমরা নেতা হতে চাই, আমরা দেশ পরিচালনা করতে চাই। তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। আর তাদের আকাঙ্ক্ষা একটাই, এই দেশকে কোনোভাবেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। এই দেশকে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এই দেশকে জাতির যখন ক্লান্তি লগ্ন হবে তখন সশস্ত্র বাহিনীরা তাদের পাশে গিয়ে, তাদের জনগণের পাশে গিয়ে দাঁড়াবে। এই যে আপনাদের যেই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।
আমি একটা কথা বলতে চাই যে এখানে আপনারা অনেকেই বলছেন যে সারিকান্দির অনেক লোকজন আছে, সোনাদের অনেকজন একটা হাত তুলে দেখেন কষ্ট আছে না এতগুলা সোনাতলা সারিকান্দি সোনাতলা সারিকান্দি সবাই হাত তোলেন, সেনা সদস্য সব পিছনে আছে আমাদের জগুল সাহেব বসে না হাত তুলে। আমি আপনাদের এমনি রাজনৈতিকভাবে দীর্ঘদিন যাবৎ এই দল করি, এই দলের সাথে সম্পৃক্ত থেকে চেষ্টা করেছি আপনাদের উপকার মানে জনগণের উপকার করার জন্য। জনগণের কাছে জানি না আমি কতটুকু ভালোবাসা অর্জন করতে পেরেছি, তবে এতটুকু আমার তরফ থেকে বলতে পারি আমি জনগণকে ভালোবেসে ফেলেছি। কারণ আমি যখন কোনো সময় নামাজে আল্লাহর কাছে প্রার্থনায় কোনো কারোর কথা বলি সারিকান্দির সময় তাহলে একটা মানুষের কথা কিন্তু বলি, যাতে আল্লাহ তারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছিল, তারা আমাকে তাদের একমাত্র প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছিল। আমি কতটুকু করতে পেরেছি জানি না, তবে তাদেরকে তুমি হেফাজত রাখো, তারা যেন সকল সুখে দুঃখে তাদেরকে আপনি একমাত্র পারেন তাদের হেফাজত করতে। আসলে তো আপনারা যত কিছু বলেন আল্লাহ পাকের এই যে ভূমিকম্প হয়ে গেল কিছুক্ষণ আগে, আমার সব সন্তানরা ফোন করছে সবাই এখন আপনি যে কোনোভাবেই হোক, যে কোনো দুর্যোগ হোক, যে কোনো সময় হোক, আপনারা যান বাজি রেখে কাজ করবেন, এটি তো স্বাভাবিক। এবং আপনাদের রিটায়ারমেন্ট নাই, এরকম দেখলাম যে আপনি কি লিখছেন এখানে যে আপনারা উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড। অফকোর্স আপনারা তো টায়ার্ড না। তো আমি তো দেখেছি যে ওই আমি নাম বলতে চাই না, প্রতীক সরকার যেটা আসছে উনি বললেন ফেজি সরকার, আমি তাদের নামও বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে সেই সরকারের সেই ক্রাইসিস মুহূর্তে আপনাদের অবসরপ্রাপ্ত অনেক সৈনিকবৃন্দকে আমি দেখেছি রাও ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে তারা বর্তমান যে সেনা প্রধান আছেন বা সেনা কর্মকর্তারা আছেন তাদেরকে অনুরোধ করেছেন, উপদেশ দিয়েছেন এই ক্লান্তি লগ্নে দেশের মানুষের সরকারের পাশে। এইটা তো আপনারা অবসরপ্রাপ্ত কর্মকর্তারাই করেছেন, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার না, আপনারা ধন্যবাদ পেতে পারেন না। আপনাদের কথা কোথায় না বলবো, সব জায়গায় ইনশাল্লাহ আমরা বলতে চাই বা বলার জন্য আমরা অধিকার রাখি। কেন অধিকার রাখি? একটা জনপ্রতিনিধি হিসেবে আমরা মনে করি যে আমরা এই দেশের মানুষ হিসেবে যদি দেশকে আগে নিতে চাই, তাহলে আমাদের যারা প্রশিক্ষিত সুশৃঙ্খল সেনাবাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত সকল সৈনিকদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের সকল সুযোগ সুবিধার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, সকল সুযোগ সুবিধার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। এই জিনিসটা আমি একজন সিভিল মানুষ হিসেবে মনে করি, কারণ আমি দেখেছি আমার জীবদ্দশায় আমার বহু লোক মুক্তিযুদ্ধের সময় আমি হারিয়েছি, আমার বন্ধু আমার বড় ভাই কয়েকজন ওই সময় সারিকান্দির যুদ্ধে হারিয়ে মারা গেছে। জলিল সাহেব ছিল আমার বড় ভাই, উনি পাকিস্তানে চাকরি করতেন, আসছিলেন ছুটিতে আসছিলেন, যুদ্ধে মারা গেছে। কাজে আপনাদের অবদানের কথা আমরা শেষ করতে পারবো না। সবাইকে আজকের অনুষ্ঠানে বিশেষ করে আমাকে এই প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা আমাদের যে সভাপতি সাহেব সহ আমাদের সারিকান্দির কৃতি সন্তান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল হাসান, উনি আমার কাছে অনেক সম্মানিত মানুষ। উনি আমাদের যতগুলো আমাদের দিকে যে সারিকান্দিতে অবসরপ্রাপ্ত যারা অফিসার কর্নেল সাহেব ছিলেন, আমাদের অনেকদিন আমাদের এলাকার শ্রদ্ধার মানুষ ছিলেন। ওনার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আমি মনে করি
যে এলাকাকে এগিয়ে নিতে হলে সবাইকে সাথে সহযোগিতা এবং পরামর্শ নিয়ে এলাকার মানুষেরকে এগিয়ে যেতে হবে। ভাই আপনার বিরক্ত হয় নাম সারিকাতে শোনা যাওয়ার কথা বলছি এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু সারিকাতে শোনা যাবে না, বগুড়ার সব মানুষকেই, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সাথে করে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়াকে এগিয়ে যেতে হলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যেতে হবে না। আপনারা কি এলাকার সবচেয়ে সচেতন এবং একটা প্রশিক্ষিত একটা সুশৃঙ্খল বাহিনীর আপনার সদস্য, কি সত্য কিনা? কাজী সারিকাতে যেহেতু আমাদের সমাজে বেশি লোক আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে এই সময়ে আপনারা আমাদের পাশে থেকে সাথে থেকে আপনারা আমাদের নির্বাচন পর্যন্ত ধানের শীষকে বিজয়ী করে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা এই কাজটি করবেন এবং ধানের শীষকে বিজয়ী করবেন। বিশেষ করে আজকে আমাদের এই এলাকায় এই আসনে আমাদের প্রিয় নেতা বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখানে দাঁড়িয়েছেন। এখান থেকে আপনারা সবচেয়ে বেশি ভোট চান এই তার তিনি প্রথম দাঁড়িয়েছেন শহীদ জিয়া এবং আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সুযোগ্য এবং সন্তান এবং সুযোগ্য উত্তরসূরি। তারপরে আমাদের দেশ নেত্রী তিনবার প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী এবং খালেদা জিয়া, তিনি দাঁড়িয়েছেন গাবতলী থেকে। গাবতলীর মানুষ তো তাকে বিপুল ভোটে এবার ইনশাল্লাহ বিজয়ী করে নিঃসন্দেহে বলতে হয়। কাজেই আমি আপনাদের সবাইকে এই আমাকে সহযোগিতা এবং বিএনপিকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে এতটুকু আশ্বস্ত করে গেলাম যে আমার পক্ষে যতটুকু সাধ্য হবে সর্বসময় আপনি ডাকলে আপনার আমার কাছে গেলে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা ধন্যবাদ।